আচ্ছা, স্ক্রিন দেখা যায় তাহলে হচ্ছে আমরা শুরু করি। আচ্ছা, তার আগে কে যেন একটা কোশ্চেন করছিল, আমি ওটা ভুলে গেছিলাম আর কি, পারি নাই। তো মাস্ট সেল জিনিসটা হচ্ছে আমাদের যে বোন মেরোটা থাকে, কই আঁকবো, এখানে আঁকি। আমাদের যে বোন মেরোগুলো থাকে এর আশেপাশে অবস্থান করে মাস্ট সেলটা। আর মাস্ট সেল থেকেই হচ্ছে হ্যাপারিনটা তৈরি করে। আর রক্ত যেহেতু একটা তরল যোজক কলা, তো এগুলা থেকেই হচ্ছে ব্লাডটা তৈরি হয়। দেখলা তো ওই বোন মেরোটা থেকেই হচ্ছে ব্লাডের বিভিন্ন কম্পোনেন্টগুলো কিভাবে কিভাবে তৈরি হলো। কিছু পোর্শন থেকে হচ্ছে আরবিসি তৈরি হচ্ছে, কিছু পোর্শন থেকে হচ্ছে ডাব্লিউবিসি তৈরি হচ্ছে। হ্যাপারিন তৈরি করা যেহেতু ডাব্লিউবিসির কাজ, তো ওইখান থেকেই হচ্ছে জিনিসটা উৎপন্ন হয়। আর তরল যোজক কলা বলতে আমরা যেটা পড়তাম, রক্ত একটা তরল যোজক কলা, তো ওইখানে হচ্ছে যোজক টিস্যু বা যোজক কলা আকারে লিখছে ওই জিনিসটা। আশা করি বুঝতে পারছো যার কোশ্চেন ছিল। আচ্ছা, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ। তো এখানে হচ্ছে তোমাদের কমপ্লেক্স একটা হৃৎপিণ্ড দেওয়া আছে। তোমাদের যদি সহজ করে একটা হৃৎপিণ্ড আঁকানো বা দেখানো শেখাই, তাহলে হচ্ছে তোমাদের জন্য জিনিসটা সহজ হবে হয়তো। দেখো, তুমি যদি এরকম করো যে একটা টি লিখো, টি দিয়ে কারো নাম আছে, রেসপন্স করো থাকলে। জি ভাই আছে। কি নাম? তন্নি। ও আচ্ছা, গুড, ভালো নাম। তারপর হচ্ছে এস দিয়ে কারো নাম আছে? জিপু আছে। নাম কি বলো? সাকিবা। গুড, ভালো নাম। আচ্ছা, এটা হচ্ছে এস। এদিক দিয়ে দিলাম। আচ্ছা, আমি চিত্র ভালো আঁকতে পারি না, তোমরা হচ্ছে একটু সুন্দর করে এঁকে নিও। তোমাদেরকে বলছিলাম যখন কোনো চিত্র দেখবা বা, আচ্ছা এটা এই পর্যন্তই ধরো, যখন কোনো চিত্র আঁকবা বা চিত্র দেখবা, মানে জুলজির ক্ষেত্রে বলতেছি, তখন হচ্ছে এই পোর্শন যেটা এই পাশ থাকবে যেটা, সেটাকে বলছিলাম ডান বা রাইট, আর এই পাশটা হচ্ছে লেফট। তো এটা হচ্ছে অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে ভেন্ট্রিকল। সেম, এটাও এরকম অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল। এখন লেফট কোনটা রাইট কোনটা এখন তোমরা তো জানোই। এটা হচ্ছে তাইলে রাইট, আর এটা হচ্ছে লেফট। এটা হচ্ছে, সরি কি লিখলাম, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, আর এটা হচ্ছে লেফট। এই পোর্শন এইভাবে দাগ কাটতে বলছিলাম তোমাদেরকে। আর এটা হচ্ছে এই এই পাশে আসবে মুখটা, এখান থেকে হচ্ছে ব্লাডটা যাবে। তো দেখো আমাদের, তো এই জিনিসটা যদি বুঝো তোমাদের জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে, আর কনসেপ্ট ক্লিয়ার হলে তোমরা এমসিকিউগুলোর অ্যান্সার করতে পারবা। তো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো। তো আমাদের এইট এইট হার্ট থাকে হচ্ছে বুকের মধ্যে। বুকের উপরের অংশে আছে হচ্ছে মাথা, আর নিচের অংশে পা থেকে ওই পেট, নাড়ি, ভুঁড়ি যা যা আছে নিচের পোর্শনটা। তো ওইখান থেকে রক্ত আসে এইখানে রাইট অ্যাট্রিয়ামে, এখান থেকে আসে রাইট অ্যাট্রিয়ামে, মাথা থেকেও রক্ত আসে হচ্ছে এখানে রাইট অ্যাট্রিয়ামে আসলো। এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা আসে, CO2+ যুক্ত যে রক্ত সেটা আসে। আসার পর এই দিক দিয়ে আসে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে, আসলো রাইট ভেন্ট্রিকলে। সেটা একটু সুন্দর করে লিখি, জিনিসটা দেখতেই পচা লাগতেছে। হায় সর্বনাশ, মুছে গেল। আল্লাহ, আছে পুরাটা মুছে নেই। আচ্ছা একটু মুছি এটা। আচ্ছা, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, আরভি লিখলাম। তো এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত তো এই পাশ দিয়ে এখানে আসলো। আসার পর পরবর্তীতে কি হবে, এইখান দিয়ে পাস হয়ে বাইরে চলে যাবে। এইটা আবার কোথায় সংযুক্ত, এইটা আবার হচ্ছে আমাদের ফুসফুসের সাথে। পালমোনারি বলতে একটা জিনিস, এই টার্মটা তোমরা এই এই অধ্যায়টাতে খুবই বারবার পাবা। পালমোনারি মানে হচ্ছে ফুসফুস, পালমোনারি পাইলেই হচ্ছে ফুসফুস। তো পালমোনারি দিয়ে
এটা ধমনী নাকি শিরা সেটা পরে বলতেছি। চলো আগে জিনিসটা কী হয় সেটা দেখি। তো এইখান দিয়ে এখানে আসে, ফুসফুসে আসে। আর আমাদের ফুসফুস পর্যন্ত বায়ু বা অক্সিজেন যেটা আছে সেটা হচ্ছে আসে এখানে। এখানে কি আসে? অক্সিজেন আসে। এখানে আবার বের হয়ে যায় কি? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তো এখানে যে অক্সিজেনটা আসলো, তো এখানে যখন ব্লাডটা আসে, ব্লাড আসার ফলে এখানে হচ্ছে মনে হয় একটা প্রেশার বা চাপ টাপ কোনো কিছু দেওয়া আছে, ওটা পরে দেখতেছি আমরা। তো এখানে যখন আসবে, আসার পর এই রক্তটা থেকে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে অবমুক্ত হবে, আর অক্সিজেন যেটা আছে সেটা হচ্ছে রক্তের সাথে মিশে যাবে। মিশে গিয়ে পরে এই দিক দিয়ে আবার এইখানে ঢুকবে, লেফট অ্যাট্রিয়ামে ঢুকবে। লেফট অ্যাট্রিয়ামে আসলো, তার মানে এইখানে যা কাজটা হয়, মানে প্রসেস যেটা হয়, মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হয়, পুরা জিনিসটাই হয় ফুসফুসে। আর তাহলে এই হার্টের কাজ কি? হার্টের কাজ হচ্ছে জাস্ট পাম্প করা। এটা হচ্ছে একটা মেশিনের মতো, যেমন হচ্ছে নলকূপ দেখবা তোমরা, নিচ থেকে পানি উঠায়, এরকম একটা মেশিনের মতো। জাস্ট পরে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এখানে আসলো, লেফট অ্যাট্রিয়ামে আসলো। এখান থেকে হচ্ছে লেফট ভেন্ট্রিকলে যাবে। লেফট ভেন্ট্রিকলটা খুবই পুরু, অন্যান্য প্রাচীরের থেকে 3 গুণ পুরু বলা হয়েছে বিভিন্ন বইতে। এইখান থেকে হচ্ছে রক্তটা ইয়ের মাধ্যমে, যে এটার মাধ্যমে গেল, এটাকে ধমনী বলবা বা অ্যাওর্টা বলতে পারি আমরা। এটার মধ্য দিয়ে গিয়ে এটা হচ্ছে আমাদের 2 কাঁধ বরাবর নেমে গেছে। এগুলা হচ্ছে কিছু অংশ তোমার কি বলবো, ওই ক্ষুদ্রান্ত বৃহদান্ত দিয়ে শুরু করে পা পর্যন্ত চলে গেছে, আর এটা হচ্ছে মাথা পর্যন্ত, মস্তিষ্ক পর্যন্ত চলে গেছে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে, ঘটনাটা কি ঘটে। চল এখন বইয়ের ভাষায় পড়ি, বইতে কি কি লেখা আছে দেখি। ওরে সর্বনাশ। আচ্ছা, পেসমেকার সাইনোএট্রিয়াল নোড, এটা পরে দেখতেছি, এখান থেকে পড়ার দরকার নাই, এখান থেকে একটু দরকার নেই আর। এই জিনিসটা দেখো, কপাটিকাগুলো তোমাদেরকে এক জায়গা করে দেওয়া আছে, ওইখান থেকেই পড়াবো। এগুলো রিডিং দিও তাহলে। লাল কালি নেই। আচ্ছা, ওই যে এখানে হচ্ছে তোমাদের হৃৎপিণ্ডটা সুন্দর করে দেখাইছে, ওই জিনিসটাই দেখতে পারবা তোমরা, কেমনি কোন প্রসেসটা ঘটে। তো এখানে একটু বিক্ষিপ্তভাবে আছে, আমি জিনিসটাকে আর কি একত্রিত করে জিনিসটাকে তোমাদেরকে দেখাইলাম। আবার কি অ্যাডমিট হতে যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? কেউ একজন রেসপন্স করো। জি ভাইয়া। ওকে ওকে, এখান থেকে পড়াইলাম না, এই কপাটিকাগুলো এক জায়গায় দেওয়া আছে, ওইখান থেকে পড়াই। এই যে এখানে দেওয়া আছে, দেখো। গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই কপাটিকাগুলো থেকে কোশ্চেন আসছিল বিগত বছরগুলোতে, মেডিকেলে কোশ্চেন আসছিল, ভার্সিটিতে কোশ্চেন আসছিল, এটা স্কিপ করে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা তুমি হচ্ছে গুচ্ছ বলো, আর ইউতে বলো, আর ইউতে এই জায়গা থেকে কোশ্চেন আসে, গুচ্ছতে আসে, হাজিদানেসে আসে। তো এগুলো মিস করা যাবে না। দেখো এখানে কী লেখা আছে? বাইকাস্পিড, বাই, বাম, তারপর হচ্ছে ভেন্ট্রিকল, সবগুলাতেই ব আছে, খুব সহজে মনে রাখতে পারবা। ট্রাইকাস্পিডটা মুখস্থ করে একটু, যদি তুমি জানোই যে বাম পাশে কোনটা আছে, তার মানে হচ্ছে ট্রাইকাস্পিড আরেক পাশে আছে, এই যে এইখানেই দেখতে পারবা। যে এটা বলছিলাম কি আমি, ডান পাশ, ডান পাশে এখানে কি বলছিলাম, ডান অ্যাট্রিয়াম থাকবে, ডান ভেন্ট্রিকল থাকবে, এখানে হচ্ছে ট্রাইকাস্পিড থাকবে, এই পাশে হচ্ছে বাইকাস্পিড থাকবে। আর সেমি লুনার মানে বলছিলাম, লুনার মানে হচ্ছে চাঁদ, অর্ধচন্দ্রাকৃতির। এই যে লুনার, সেমি লুনার বা লুনার বাকিগুলাতে পাবা, এই যে অর্ধচন্দ্রাকার, লুনার কপাটিকা, সেমি লুনার কপাটিকা, সেমি লুনার কপাটিকা, বাকিগুলাতে দেখো। এগুলার থেকে এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, এই দুইটা থেকে কোশ্চেন আসছে। আর এখানে হচ্ছে সংযোগকারী কিছু টিস্যু আছে, টিস্যুগুলোর নামগুলো দেখো, এটা জাস্ট রিডিং দিও। এস এ নোট কি? এটা হচ্ছে সাইনোএট্রিয়াল নোট। আর এভি নোট কি? এটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট। এই এস এ নোট যেটা আছে, এটাকে বলা হয় পেসমেকার বা প্রাকৃতিক পেসমেকার। তো এটা যদি কোনো কারণে অকৃতকার্য হয়ে যায় বা কাজ করতে ফেল করে, তখন হচ্ছে এই এভি নোটটা সাময়িক সময়ের জন্য আর কি ওই কাজটা করে, মানে ওই যে একটা সিগনাল দেয় যে তুই কতক্ষণ পর সংকুচিত হবি, কতক্ষণ পর প্রসারিত হবি, একটা সিগনাল দেয়। এটা হচ্ছে সাইনোএট্রিয়াল যেটা আছে, এস এ নোট বা সাইনোএট্রিয়াল নোট, ওর কাজ।
ও যদি ফেল করে তখন হচ্ছে এই এভি নোড কাজ করে। তো এই এভি নোড যখন কাজ করে তখন হচ্ছে হার্টে বিভিন্ন রকম প্রবলেম হয়, তখন চেক আপ টেকআপ করাইলে ডাক্তাররা বুঝতে পারে যে না ওর ওইখানে প্রবলেম হইতেছে, তখন হচ্ছে প্রাকৃতিক পেস মেকার লাগানো হয়। প্রাকৃতিক পেস মেকারটা কোন অংশে লাগানো হয় তোমরা কি বলতে পারবা? কেউ কি জানো? আচ্ছা বলো, হার্টের কোন পোর্শনে, ডান পাশে না বাম পাশে? সাইনাট্রিয়াল নোডে এসে না, সাইনোয়াট্রিয়াল নোড যেখানে থাকে সেইখান জায়গাটার নাম বলো, কোন অংশে, হার্টের কোন পোর্শনে, রাইট নাকি লেফটে? রাইট পোর্শনে। আয়ান রাইট। হুম, রাইট পোর্শনে। আচ্ছা তোমাদেরকে দেখাইতেছি জিনিসটা, দেখলেই বুঝতে পারবা। আচ্ছা দেখো এখানে আরেকটা জিনিস লেখা আছে, ওইখানে যখন যাবো তখন দেখাচ্ছি, অপেক্ষা করো। আচ্ছা মানুষের দ্বিবর্তনী সংবহনতন্ত্র বলতে কি বোঝাইছে এখানে হচ্ছে দেখো, আমাদের ব্লাডটা কিন্তু ফুসফুসে যায় কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে অক্সিজেনটা নিল। এর আগে ওই রক্তটাকে কিন্তু দুইবার হার্টে আসতে হয়েছে। এটা মনে করো হার্ট, এখানে হচ্ছে প্রথমে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আসলো, পরে হচ্ছে ও পাম্প হয়ে বিভিন্ন জায়গায় চলে গেল, দেহের সব কাজ পূরণ করে আবার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হইলো, একবার কিন্তু ছিল এখান থেকে বের হয়ে গেল আবার কিন্তু আসলো, মানে দুইবার চক্রটা সম্পন্ন করে, এই জন্য দ্বিবর্তনী সংবহনতন্ত্র বলছে। এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এগুলা থেকে কোশ্চেন হয় না, এগুলা রিডিং দিও। তবে এখান থেকে এওরটা, এই যে যেটার কথা বললাম আমি হচ্ছে টি, এই যে তন্নির নামটা লিখছিলাম টি দিয়ে, ওইটা হচ্ছে এওরটা ছিল। এওরটা হচ্ছে সবচেয়ে বৃহৎ ধমনী। আর বাম ভেন্ট্রিকল হচ্ছে সর্বাধিক পেশিবহুল অংশ, এটা একটু দেখো। কারণ বাম ভেন্ট্রিকল কিসের জন্য পেশিবহুল, ওর কাজ হচ্ছে সমস্ত রক্তটা তোমার ওই ছোট্ট একটা হার্টের মধ্যে যতটুকু রক্ত ধরে সেটা হচ্ছে ওর পাম্প করে তোমার পায়ের পাতায়ও যদি কোনো একটা কোষ থাকে ওই পর্যন্ত ওকে পৌঁছায় দিতে হবে, এই জন্য হচ্ছে ও সবচেয়ে পেশিবহুল। আর এটা হচ্ছে সবচেয়ে পুরু থাকে, এই অংশটা পুরো। সময় স্বল্পতার জন্য তোমাদেরকে সবকিছু বুঝায় বুঝায় শেষ করতে পারতেছি না। একাডেমিক হইলে তোমাদেরকে আরো ভালো করে সবকিছু হাতে ধরে ধরে শেখানো যাইতো। মাছের হৃৎপিণ্ড, ওই যে তোমরা রুই মাছ পড়ছো না এই অধ্যায়টাতে, এই জন্য মাছের সাথে মানুষের হৃৎপিণ্ডের আর কি তুলনা দিছে, এটা দেখো। আর এই যে এখান থেকে হচ্ছে কার্ডিয়াক চক্রের সময়কাল কেমনে বের করে এটা দেখো, এটা হচ্ছে গড়ে 75 বার ধরছে, 80 ধরলে কত আসে তোমরা একটু ক্যালকুলেট করে রাখো, কারণ হচ্ছে দেয় না যদিও ওই রকম তোমাদের ক্যালকুলেটিভ জিনিসপত্র দিবে না, কারণ এরা হচ্ছে বায়োলজি টিচার, এরা হচ্ছে ম্যাথ পারে না, এটা সত্য কথা। ভার্সিটির বায়োলজি টিচাররা ম্যাথ পারে না। আচ্ছা এই জিনিসটা তোমাদেরকে আমি অন্যভাবে দেখাই যাতে তোমাদের জন্য সুবিধা হয়। এখানে একটু শখ আঁকাই। তোমাদের খাতা কলম থাকলে একটু এই জিনিসটা আইকো প্লিজ, কারণ হচ্ছে এই জিনিসটা তোমাদের লাগবে, গুরুত্বপূর্ণ, সেই কারণে আমি এই এটা করতেছি, না হয় সময় নষ্ট করতাম না। আমার বইতে আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেজন্য হচ্ছে আমি এই জিনিসটা করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে ধরো আমি অ্যাট্রিয়াম আঁকাইলাম, আর এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল। এখানে হচ্ছে ডায়াস্টল লিখবো আমি, আর এখানে হচ্ছে সিস্টল লিখবো, এইখানেও সিস্টল, এখানেও ডায়াস্টল। তো এই প্রক্রিয়াটা যদি তোমরা বুঝে থাকো তাহলে হচ্ছে তোমরা ওই অংশটা পড়া লাগতো না, তোমরা হচ্ছে এই জিনিসটা জাস্ট
মানে বুঝলে ওই থিওরি পার্টটা তোমরা হচ্ছে ওই যে নাম্বারে আসতো তোমাদের বা আমাদের সময় আসতো। তো আমি এই জিনিসটা এইভাবে মনে রাখতাম, পুরো এই প্রসেসটা এইভাবেই ঘটে। প্রথমে হচ্ছে ডায়াস্টল, তারপর সিস্টল, তারপর সিস্টল, তারপর ডায়াস্টল। প্রথমে হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, পরে হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল, তারপর হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল, পরে হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। তো এই পুরা প্রসেস মানে একবার হচ্ছে সিস্টল আর ডায়াস্টল মিলা সময় লাগে কত, 0.8 সেকেন্ড। আমরা আগে বের করছিলাম কত, 0.8 সেকেন্ড। আচ্ছা, এখন তুমি যদি একটা জানো যে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় কত লাগে, অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় লাগে 0.7 সেকেন্ড, দুইটা মিলে হচ্ছে 0.8 সেকেন্ড, তাহলে হচ্ছে এটাতে লাগবে কত, 0.1 সেকেন্ড। ওকে। আর সিস্টলগুলোতে সময় কম লাগে, ডায়াস্টলে মানে সিস্টল মানে হচ্ছে সংকোচন, সংকোচনটা ধূপ করে হয়ে যায় আর প্রসারণটা একটু আস্তে ধীরে হয়। আর এই যে সিস্টলের সময় কম লাগবে, আর এখানে সময় কত, 0.3 সেকেন্ড। এটা যদি 0.3 সেকেন্ড হয়, বাকিটা কত হবে, 0.5 সেকেন্ড। কারণ 3 আর 5 মিলে হয় 8। তো এই দুইটা যোগ করে দেখো 8 হয়, এই দুইটা যোগ করে দেখো 8 হয়। আশা করি এই অংশটা বুঝছো যে অ্যাট্রিয়াম আর হচ্ছে ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে তোমাদের হার্টটা আরেকবার দেখাই। এই যে এইরকম হচ্ছে হার্ট থাকে, এরকম 4টা প্রকোষ্ঠ থাকে। এটা হচ্ছে বলছিলাম রাইট পোর্শন, এটাকে বলছিলাম লেফট পোর্শন, এটাকে বলছিলাম অ্যাট্রিয়াম, এটাকে বলছিলাম ভেন্ট্রিকল, এটাকেও অ্যাট্রিয়াম বলছিলাম, এটাকেও ভেন্ট্রিকল বলছিলাম। এই অ্যাট্রিয়াম আর হচ্ছে এই ভেন্ট্রিকল, এই যে অ্যাট্রিয়াম, এই হচ্ছে অ্যাট্রিয়াম আর এই হচ্ছে ভেন্ট্রিকল। এখানে হচ্ছে ডায়াস্টল ঘটে একবার, তারপর সিস্টল, আবার সিস্টল, তারপর হচ্ছে আবার ডায়াস্টল। তো এখানে হচ্ছে লাভ আর ডাব শব্দটা কই পাই, এই ভেন্ট্রিকলের মধ্যে লাভ আর ডাব শব্দটা পাই। কখন কখন পাই, সিস্টল যখন ঘটে তখন হচ্ছে আমরা লাভ পাই। আর ভেন্ট্রিকলের মধ্যে যখন ডায়াস্টলটা ঘটে তখন হচ্ছে আমরা ডাব পাই। ডায়াস্টল, ডাব। এই জিনিসটা যদি কেউ বুঝে থাকো তার জন্য অ্যান্সার করা সহজ, আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে ভুলো আরেকবার বুঝাই দিও, কারণ এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। এগুলো হচ্ছে স্যারদের খুবই পছন্দের জায়গা, এই জায়গাগুলো স্যার যদি একবার রিডিং দেয় এই জায়গা থেকে উনি নিশ্চিত এমসিকিউ করবে। চলো আমরা পড়াতে ফিরে আসি আবার। হ্যাঁ, এখানে অনেক বিস্তারিত লিখছে, ওগুলা পড়ার দরকার নেই। যে তোমাদেরও ছোট্ট করে একটা শখ দিছে, এটাও মিলাইতে পারো ওই রকম, বা আমারটা লিখে নিতে পারো, যেটা ভালো লাগে। আর হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই যে আমাদের বডি টেম্পারেচার বা রক্তের টেম্পারেচার এগুলো মোটামুটি সেমই, এগুলা 37-36 থেকে 38-এর মধ্যেই থাকবে। কিন্তু এটা হচ্ছে কত, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখে কখন, যখন হৃৎপিণ্ড তার দেহ থেকে বিচ্ছিন্ন করে লবণের মধ্যে চোবানো হয় আরেকটা দেহে ট্রান্সফার করার জন্য। আচ্ছা, এই যে তোমাদেরকে আরেকটা একটা কোশ্চেন করছিলাম, তোমরা হয়তো ভালো করে অ্যান্সার দিতে পারো না। এস এ নোটের অবস্থান জিজ্ঞাসা করছিলাম, এই যে এস এ নোট, এস এ নোট কই থাকে, এই যে এইখানে থাকে এস এ নোট। আর এটা কি বলছিলাম, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থাকে এস এ নোট। আর এই জায়গাতেই হচ্ছে পেসমেকারটা বসানো হয়। যখন ও কাজ করতে ব্যর্থ হয় তখন হচ্ছে এই যে এভি নোট নামে আরেকটা জায়গা আছে, একটু বড় করে নেই তোমাদের সুবিধার্থে। আচ্ছা, এই যে আরেকটা জায়গা আছে, ও হচ্ছে তখন কাজ করে যখন ও ব্যর্থ হয়ে যায়, ও যখন ফেল হয় তখন হচ্ছে ও কাজ করতে থাকে। ও যখন কাজ করে তখন হচ্ছে হার্টের অবস্থা খুবই লাজুক হয়ে যায়, হার্ট ভালো করে কাজ করতে পারে না। তখন হচ্ছে মানুষ চেক আপ টেক আপ করতে যায়, দেখা যায় এই অবস্থা, তখন হচ্ছে কৃত্রিম পেসমেকার লাগায় টাকায় নিয়ে আসে। ড্রান অ্যাট্রিয়ামের প্রাচীরে, এই যে বললাম রাইট অ্যাট্রিয়ামের প্রাচীরে থাকে, ওগুলাই বলা আছে। এস এ নোট হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল, ও হচ্ছে একটা অ্যাকশনের একটা সিগন্যাল দেয়, যেখান থেকে হচ্ছে হার্ট বিট শুরু হয়। তোমার জন্মের মানে তোমার দেহটা যখন ইয়ের মধ্যে গঠিত হয়েছে তার কত সপ্তাহ পর থেকে হার্টবিট শুরু হয় বলতে পারবা? আচ্ছা, সমস্যা নেই। তো তোমার মৃত্যুর আগ পর্যন্ত আর কি এই হার্টবিট চলতে থাকবে, তার মানে ওকে প্রতিনিয়ত কাজ করতে হয়। তোমার দেহের প্রত্যেকটা মাসেলের প্রতিনিয়ত কাজ করতে না হলেও, মানে তুমি যখন ঘুমাচ্ছ তোমার প্রত্যেকটা মাসেল রিল্যাক্সে থাকে শুধুমাত্র এই হার্ট বাদ দিয়ে। ওর প্রত্যেকটা সেকেন্ডে কাজ করতে হয়। এই যে এসএএন সাইনোএট্রিয়াল নোটকে প্রাকৃতিক পেসমেকার বা হৃস্পন্দক বলা হয়। এটা কোশ্চেন আসছিল, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বেশ কয়েকবার ভার্সিটির কোশ্চেনগুলোতে আসছিল।
এগুলো রিডিং দিও, এগুলো নিয়ে তো কথা বলার কিছু নাই। এস এ নোট এই সিগন্যালটা এভি নোটকে পাঠায়, তারপর বান্ডল অফ হিজে যায়, তারপর হচ্ছে পার্কিনজি তন্তুতে যায়। রক্তচাপ, দেখো সংকোচন, ভেন্ট্রিকলের সংকোচন অবস্থায় রক্তচাপ বেশি থাকে। কোনো কিছুকে তুমি যখন চাপ দিবা, স্কুইজ করতে যাবা, তখন ওর মধ্যে চাপ বেশি সৃষ্টি হবে। আর যখন কোনো কিছুকে রিলিজ দিবা, তখন হচ্ছে ওইখানে হচ্ছে চাপ অটোমেটিক্যালি কমে যাবে। অনেকে হয়তো বেলুন ফুলাইছো, বেলুন ফুলায় যখন চাপ দিবা দেখবা যে ওটার আয়তনটা আরও চারদিকে বেড়ে যাচ্ছে। চাপ দিলে আয়তন বেড়ে যায়, ভিতরে চাপ বেড়ে যায়। ভেন্ট্রিকুলার প্রসারণকালে রক্তচাপ সর্বনিম্ন, এগুলা একটু দেখো, যদি না বুঝো সেই ক্ষেত্রে আমাকে কোশ্চেন করো, কারণ এগুলা একটু অন্যরকম মনে হতে পারে। রিডিং দিও, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্সে জাস্ট বললো যে এই জিনিসটা বুঝি নাই, আমি সুন্দর করে বুঝাই দিব। আমি এখানে এই জিনিসগুলো সময় নষ্ট করতে চাচ্ছি না। আর এই যে এই যন্ত্রের নামটা আসে পরীক্ষাতে, রক্তচাপ, হ্যাঁ রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমো ন্যানোমিটার। এটার সাথে আরও কয়েকটা জিনিস আছে স্ফিগমো ন্যানোমিটারের সাথে, যেমন হচ্ছে রক্তের আয়তন পরিমাপ করতে হচ্ছে হেমাটোক্রিস্ট নামক একটা যন্ত্র ব্যবহার করে, আর হচ্ছে অক্সিজেনের ঘনত্ব আর হৃস্পন্দন। এখানে তো শুধুমাত্র রক্তচাপ মাপে, এখানে রক্তের প্রেশারটা মাপে। আর যদি তোমাকে বলে যে ঘনত্ব মাপে, আহ, ঘনত্ব মাপে আর হচ্ছে কি হৃস্পন্দন মাপে, তাহলে হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে পালস অক্সিমিটার। এটা হচ্ছে পরীক্ষায় আসছিল, গুচ্ছবর্তী পরীক্ষায়। লেখা নিতে পারো, তোমাদের সাথে যদি খাতা কলম থাকে সেটা একটু লিখে নিতে পারো যে ঘনত্ব মানে অক্সিজেনের ঘনত্ব আর হচ্ছে হৃস্পন্দন মাপে হচ্ছে পালস অক্সিমিটারের সাহায্যে রক্তের আয়তন পরিমাপের বা রক্ত মাপে, যেটা রক্তের আয়তন পরিমাপ করে যেটা দ্বারা, সেটা হচ্ছে হেমাটোক্রিস্ট। আর এই যে ক্যারোটিড সাইনাসের অবস্থান কই, ডান বাম অন্তস্থ ক্যারোটিড ধমনীতে ক্যারোটিড সাইনাস অবস্থিত। এখানে হচ্ছে এগুলা খুব বেশি দরকার নাই, এগুলা রিডিং দিও, এগুলা থেকে খুব বেশি কোশ্চেন আসে না, আসতেও দেখা যায় না। তবে হচ্ছে এই যে নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টর থেকে কোশ্চেন আসে, এই জিনিসটা স্যারদের কেন যে পছন্দ আমিও জানি না। আচ্ছা চলো দেখি এখানে কী কী লেখা আছে। নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টরের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আয়তন রিসেপ্টর। এই কোশ্চেনটাই করে, নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টরের আরেক নাম কি, আয়তন রিসেপ্টর। এখানে হচ্ছে বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা এবং ডান এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের প্রাচীরে ব্যারো রিসেপ্টরগুলো এ ধরনের। রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তের চাপ স্বাভাবিক রাখে হচ্ছে নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টর। তোমাকে জিজ্ঞাসা করবে যে রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখে কোন ব্যারো রিসেপ্টর, নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টর। রক্তের আয়তন যখন কমে যায় তখন হচ্ছে চাপও কমে যায়, আয়তন কমলে চাপও কমে। তোমরা হচ্ছে ওই যে বয়েলের সূত্র, তারপর হচ্ছে চার্লসের সূত্র, তখন তোমরা হয়তো পড়ছো যে কোনটা কমলে কোনটা বাড়ে, কোনটা বাড়লে কোনটা কমে, আবার কখন দুইটাই কমে কখন দুইটাই ইয়ে হয়। এখানে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। যখন চাপ কমে যাবে তখন হচ্ছে মানে আয়তনও কমে যাবে, তখন হচ্ছে প্রেশারও কমে যাবে। আর মস্তিষ্কের হাইপোথ্যালামাস কি একটা বার্তা দেয়, এই বার্তা প্রেরণ করলে হচ্ছে পিটুইটারি গ্রন্থি অ্যান্টিডাইউরেটিক হরমোন। অ্যান্টিডাইউরেটিক হরমোনের কাজ কি, তুমি যখন অ্যান্টিডাইউরেটিক জিনিসটা হচ্ছে যখন তুমি হচ্ছে চা খাইলা বা কফি খাইলা, এগুলা খাইলে হচ্ছে তোমার প্রস্রাব বেশি পাবে। এগুলো হচ্ছে তোমার ভিতরে গিয়ে ডাইউরেটিক হরমোনগুলার পরিমাণ বাড়াই দিবে, তার মানে তোমার বারবার প্রস্রাব পাবে, তার মানে হচ্ছে তোমার রক্তে পানির পরিমাণ কমে যাবে। এটা হচ্ছে যেমনি হোক ওই কিডনি রক্ত থেকে পানিটাকে আলাদা করে। আর তুমি দেখো যখন কোনো জায়গায় আয়তন বেড়ে যাবে, তুমি যদি ওইখান থেকে পানির পরিমাণ কমায় দাও, আয়তন কি বেশি থাকবে না কমে যাবে, তখন হচ্ছে আয়তনটাও কমে যাবে। তো এইভাবে আর কি কাজ করে জিনিসটা, দেখো এই জিনিসটা। আর মানুষের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ ধরনের। দেখো এগুলা এগুলা থেকে খুব বেশি কোশ্চেন আসে না, জাস্ট রিডিং। ফ্লো চার্টটা দেখবা, ফ্লো চার্টটা দেখবা। রেনাল পোর্টাল, মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ীতে অনুপস্থিত, এটা দেখবা। বিশাল বড় অধ্যায়, শেষই হচ্ছে না আজকে। এই যে যকৃৎ, যকৃৎ কই যকৃতের পোর্টাল তন্ত্রটা কই আছে এটা দেখবা।
ফ্লোচার্টটা দেখবা, বাকি যেগুলো লাইন আছে এগুলো রিডিং দিবা। রিডিং দেওয়া মানে কি, জাস্ট তুমি আহ, যদি পড়েও থাকো জাস্ট আবার রিক্যাপ করবা, যাতে এমসিকিউ আসলে দেখে চিনতে পারো যে কোনো কিছু যাতে অচেনা লাগে না। কারণ হচ্ছে ইলিমিনেট করার একটা জায়গা আছে বা অপশন আছে, তোমরা হয়তো জানো না। যেমন তোমার একটা কোশ্চেন দিল, এটা হচ্ছে কোশ্চেন, কোশ্চেনের অপশন থাকবে তো এ, বি, সি, ডি। তো এখন সবগুলাই হওয়ার চান্স হচ্ছে 25% করে। তুমি যদি একটা বাদ দিয়ে দিতে পারো তাহলে হচ্ছে তোমার সম্ভাবনা আরেকটু বেড়ে যায়। তুমি যদি দুইটা বাদ দিয়ে দিতে পারো তাহলে হচ্ছে 50-50 চান্স বেড়ে যায়, 50-50 চান্স বেড়ে যায়। তো এই 50-50 যখন চান্স পাবা তখন হচ্ছে ওইগুলা দাগাবা, ওইগুলা মিস করবা না। 50-50 চান্সের প্রত্যেকটা কোশ্চেন দাগাবা, ওগুলা মিস করে দিয়ে আসবা না। ওগুলা মিস করলে অনেক সময় দেখবা যে খুব অল্প মার্কের জন্য চান্স হচ্ছে না, হইলে তুমি এক পাচ্ছ, ভুল হইলে 0.25 কাটা যাচ্ছে। এই জিনিসটাও মাথায় রাখতে হবে। 0.25 তুমি যদি এরকম, তোমাদের ওই হিসাবটা পরে দেখাবো নি, আগে শেষ করি, অধ্যায়টা অনেক বড়, এগুলা নিয়ে কথা বললে শেষ হবে না। এগুলো রিডিং দিও, গুরুত্বপূর্ণ যেহেতু সেগুলো পড়ে নিও। আচ্ছা, আমাদের বোঝানোর কিছু না, এগুলো মুখস্থ করতে হবে আর কি। আচ্ছা দেখো, এখানে কিছু জিনিসপত্র আছে। কার্ডিওভাস্কুলার, কার্ডিয়াক বা কার্ডিও কোনো কিছু নাম শুনলেই মনে রাখবা যে এটা হচ্ছে হৃৎপিণ্ডের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত। যেমন ওই কারো যখন হার্টে সমস্যা হয় তখন তাকে বলা হয় যে ভালো কোনো কার্ডিওলজিস্টকে দেখান, তার মানে হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে দেখাতে বলে। তার মানে কার্ডিও নামটা যেখানেই পাবা তার মানে মনে রাখবা যে এটা হার্টের সাথে সম্পর্কযুক্ত। তার মানে কার্ডিওভাস্কুলার রোগ হচ্ছে কি, হার্টের সাথে সম্পর্কযুক্ত রোগ বা হৃদরোগ যেগুলোকে বলা হয়। এখানে হচ্ছে কার্ডিও মেগালি, মেগালি মানে হচ্ছে কোনো কিছু বড় হয়ে যাওয়া। যেমন হচ্ছে তোমরা ওই স্যাফ্রোমেগালি নামে একটা জিনিস শিখছিলা, বা স্যাফালোমেগালি, এগুলা জিনিস। মেগালি মানে হচ্ছে কোনো কিছু বড় হয়ে যাওয়া, মাথা বড় হয়ে যাওয়া। তারপরে হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, জিনিসটা কি, এটা হচ্ছে এক ধরনের হৃৎপিণ্ডের কপাটিকা যদি অকার্যকর হয়ে যায় তখন হচ্ছে সেই ক্ষেত্রে এই রোগটা হয়, ভালভুলার হার্ট ডিজিজ। আচ্ছা, আর কি কি আছে? কার্ডিওমায়োপ্যাথি, রিউম্যাটিক হৃদরোগ। এই যে এই হৃদরোগের ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়াটা আক্রমণ করে? স্ট্রেপ্টোকোকাস, এটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আসে। আর এই সময় হচ্ছে জ্বর টর আসে। প্লাগ, এগুলা রিডিং দিও, এগুলা থেকে খুব বেশি কোশ্চেন আসতে দেখা যায় না। এই যে এগুলা থেকে কোশ্চেন অনেক দিন পর পর একটা দুইটা করে কোশ্চেন আসে। তোমরা হচ্ছে এগুলা জাস্ট এই পোর্শনটা, আমি জাস্ট এই পোর্শনটার কথা বলতেছি, এই পোর্শনটা তোমরা যদি বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা সলভ করো তাতেই হয়ে যাবে। বাহির থেকে ওইভাবে পড়ার কোনো কিছু নাই, এই পোর্শনটা জাস্ট তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করো, শুধুমাত্র এই পোর্শনের কথা বলতেছি। এই যে এগুলা জাস্ট রিডিং, এগুলা থেকে ওইরকম কোশ্চেন আসে না। তবে এই যে এই জিনিসটা, হৃদরোগ নির্ণয়ের জন্য কোনটা কোন কাজে ব্যবহৃত হয়? বুকের এক্স রে। এক্স রে দ্বারা কি করে? এক্স রে হচ্ছে তোমার কোনো কিছুর অবস্থানটা জানে। দেখবা যে মানুষের হাত ভেঙে গেছে বা ক্ষয়ে গেছে, তো ভাইয়া কই গেছে, অবস্থানটা কি, অবস্থান জানার জন্য হচ্ছে এক্স রে করে। তো হার্টের অবস্থান জানার জন্য ওই বুকের এক্স রে করে, বা হৃৎপিণ্ডের অবস্থান জানার জন্য এক্স রে করে। ইসিজি কি? ইসিজি হচ্ছে হৃৎপিণ্ডে কোনো রোগ আছে কিনা ওইটা দেখে। কোন ধরনের রোগ? হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা ইসিজির মাধ্যমে দেখে। ইটিটি কি? এক্সারসাইজ টলারেন্স টেস্ট। তো এর সাহায্যে কী করে? কার্যক্ষমতা টেস্ট করে। তো তোমার হার্ট কতটুকু কাজ করতে সক্ষম। তো দেখবা ওই যে বিভিন্ন সময় দেখায় না যে একজন দৌড়াচ্ছে বা একটা কুকুর দৌড়াচ্ছে, কুকুরের শরীরের মধ্যে বিভিন্ন রকম তার দিয়ে বিভিন্ন রকম করে লাগায় রাখছে, ওইটাই হচ্ছে ইটিটি। এটা দ্বারা হচ্ছে কর্মদক্ষতা দেখে। আর বিএনপি, রক্তের বিএনপি, এটা হচ্ছে ওই বাংলাদেশের রাজনৈতিক কোনো দল না, যদিও এটা এইভাবে মনে রাখতে পারো, হ্যাঁ এটা ভালো বুদ্ধি, যে বিএনপির কাজ কি? হার্ট ফেল। বিএনপি কিন্তু ওই নির্বাচনে আর কি ফেল করে, যদিও এবার পাশ করবে কিনা জানি না। তো মনে রেখো ওই আমি যখন পড়তাম তখন হচ্ছে বিএনপি ফেল করছিল, তখন হচ্ছে ওইভাবে মনে রাখছিলাম যে বিএনপি এটা হচ্ছে হার্ট ফেলিওর নিশ্চিত করে। কে যেন কোশ্চেন করতেছিল বলো তো? হ্যাঁ ভাইয়া, বলছিলাম যে বুকের এক্স-রে তে দেওয়া আছে হৃৎপিণ্ডের অবস্থান, হুম, আবার ইটিতে তেও দেওয়া আছে হৃৎপিণ্ডের অবস্থান। এখন অ্যানসার কোনটা?
এক দিব মানে অপশন? আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে তোমাকে যদি জিজ্ঞাসা করে অবস্থান, অবস্থা বলতে তোমাকে এখানে বুঝতে হবে যে অবস্থান বলছে, এখানে হচ্ছে কিছু টাইপিং মিস্টেক হতে পারে, এখানে হচ্ছে অবস্থান বুঝতে পারবা, তুমি এক্স রে করলে দেখতে পারবা। আমাদের হৃৎপিণ্ড দেখবা যে সবারই হৃৎপিণ্ড হচ্ছে বাম সাইডে থাকে, কিন্তু এটারও ব্যতিক্রম আছে, কিছু কিছু মানুষের হৃৎপিণ্ড থাকে হচ্ছে ডান সাইডে। তো এই জিনিসটা ডান সাইডে, হৃৎপিণ্ডটা ডান সাইডে আছে নাকি বাম সাইডে আছে, এটা আইডেন্টিফাই করে হচ্ছে এক্স রের মাধ্যমে। তার মানে তুমি হচ্ছে অবস্থানটা দেখলা, তোমার হৃৎপিণ্ড ডান পাশে আছে না বাম পাশে আছে, এইটা বুঝতে পারবা। কিন্তু তুমি যখন ইটিটি করবা, তখন তোমাকে জানতেই হবে যে তোমার কোন পাশে জিনিসটা আছে, হার্টটা আছে। এখন হার্ট তোমারটা কি ভালো আছে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ রক্ত আছে, ওইটা কি পাম্প করার জন্য ওর সক্ষমতা আছে নাকি সক্ষমতা কমে গেছে। কর্মদক্ষতা বলতে একটা জিনিস আছে, তোমরা হয়তো ওই ফিজিক্সে শিখছো যে প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করতে পারতেছে। তো ওই রকম হার্ট যদি ওই রকম কাজ করার কর্মদক্ষতা থাকে বা কমে যায়, ওই জিনিসটা পরিমাপ করতে পারবা হচ্ছে ইটিটির মাধ্যমে। আশা করি ক্লিয়ার হয়েছে। এক্স রের মাধ্যমে তুমি হ্যাঁ অবস্থান মানে বুঝবা। অন্য অবস্থান থাকলে তখন শুধু বুকের এক্সরেটাই হ্যাঁ, দিব? তুমি এক্স রের মাধ্যমে বুঝতে পারবা যে ডান পাশে আছে না বাম পাশে আছে, তুমি বুঝতে পারবা না। ইটিটি না করার আগ পর্যন্ত বুঝতে পারবা না তোমার হার্ট ভালো আছে, তোমার হার্ট কর্মক্ষম আছে নাকি কর্মক্ষম নাই, এই জিনিসটা বুঝতে পারবা না ইটিটি না করলে। ইটিটি করার মাধ্যমে বুঝতে পারবা হচ্ছে কর্মক্ষমতা আছে কিনা, কিরকম কাজ করতে পারে। আর হচ্ছে হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় হচ্ছে এমআরআই করার মাধ্যমে। আর হার্ট অ্যাটাক হলে এই যে টপোনিন ওয়ান পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় ও যে হার্ট অ্যাটাক করছে কিনা। টপোনিন ওয়ান এই জিনিসটা দেখো, এটাও পরীক্ষাতে আসছে। এখান থেকে সবগুলা লাইন গুরুত্বপূর্ণ, নিজের নাম ভুলে গেলেও এই লাইনগুলো ভোলা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ। এগুলা আর কি পড়াবো, এগুলা হচ্ছে বাচ্চাদের পড়াশোনা। দুইটা তার থাকে, ভেন্ট্রিকল টেন্টিকল, মেয়াদ থাকে 7 থেকে 10 বছর, দেখো এগুলা। হার্ট সার্জারি কিভাবে কিভাবে করা যায়, অন পাম্প সার্জারি আছে, অফ পাম্প সার্জারি আছে, আরেকটা কি আছে এখানে, রোবট সহযোগী সার্জারি। এখানে একটা কোশ্চেন করে যে সক্রিয় হৃৎপিণ্ডরত হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয় অফ পাম্প সার্জারিতে, আর ফুসফুস মেশিন ব্যবহার করা হয় কোনটিতে, অন পাম্প সার্জারিতে। এখানে হচ্ছে বাইপাস সিস্টেম করে দেওয়া হয়। তোমরা হয়তো দেখে থাকবা যে যখন রাস্তার কোনো কনস্ট্রাকশনের কাজ চলে, একটা ব্রিজ ভেঙে ফেলছে, সাইড দিয়ে আরেকটা ছোট একটা ব্রিজ করে দেয়, ওই ব্রিজ বলতে একটা মাটি ফেলে একটা রাস্তার মতো তৈরি করে দেয়, ওদিক দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে। আর এই ব্রিজের কনস্ট্রাকশন কাজ চলে ওই রকম, অন পাম্প সার্জারি ওই রকম চলে। ফুসফুস মেশিন থাকে যেটা আর কি হার্টের কাজ করতে থাকে বাইপাস হয়ে, আর ওইখানে হচ্ছে ডক্টররা হার্টের অপারেশন করে বা সার্জারি করে। আর হচ্ছে অফ পাম্প যেটা বা বিটিং হার্ট সার্জারি, এখানে হচ্ছে হার্ট চলমান থাকে একদম, মনে করো এটা মনে করো ব্রিজের এক পাশে হচ্ছে ঠিক করতেছে, আরেক পাশ দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে, এরকম অবস্থা। আর সবচেয়ে নিখুঁত যেটা হয় সেটা হচ্ছে রোবট সহযোগী সার্জারি। এগুলা রিডিং দিও, এগুলা পরে সময় নষ্ট করতেছি না। এগুলো রিডিং দিও। আচ্ছা, 4 ধরনের এনজিওপ্লাস্টি আছে। এনজিওপ্লাস্টি জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এই যে এরকম মনে করো আমাদের ইয়াগুলা থাকে যে ধমনীগুলা থাকে, এগুলার মধ্যে বিভিন্ন সময় হচ্ছে এগুলা তো সবসময় রক্ত বা ব্লাড ফ্লো চলতে থাকে, কিন্তু কিছু কিছু মানুষ আছে ওরা হচ্ছে কিছু স্নেহ জাতীয় খাবার বা তেল জাতীয় খাবার বা ভাজা পোড়া খাইতে বেশি পছন্দ করে। তো এগুলা বিভিন্ন সময় তো অ্যাবজর্ব হইতে পারে না, যেগুলো চর্বি অ্যাবজর্ব হইতে পারে না, এগুলো হচ্ছে রক্তের সাথে ফ্লো হইতে হইতে এখানে হচ্ছে জমা হয়ে থাকে। জমা হইতে হইতে এক সময় একবারই তো বিশাল হয় না, এরকম এই যে প্লাগ তৈরি করে। এই প্লাগ যখন তৈরি করে তখন হচ্ছে রক্তটা যাইতে পারে না। তো বিভিন্ন রকম সমস্যা হয়, সেই সমস্যাটা দূরকরণের জন্য এই যে কিভাবে আর কি এনজিওপ্লাস্টিটা করা হয়, এগুলার পদ্ধতি আছে। এটা হচ্ছে লেজার দ্বারা অনেক সময় কেটে ফেলা হয়, এই যে যেগুলো প্লাগ হয়েছে প্লাগ কেটে ফেলা হয়। একটা হচ্ছে বেলুনের মতো সিস্টেম আছে, এটা হচ্ছে প্রথমে চুপসানো থাকে, পরে কেমনে বেলুন ফুলায় বড় করা হয়, এগুলো হচ্ছে দেওয়া আছে। এগুলো দেখো, এগুলো থেকে কোশ্চেন তেমন আসে না, তবে হচ্ছে মজার টপিক। তোমাদের সময় থাকতে মানে যখন থাকতাম অ্যাডমিশনের আগে এগুলো পড়তাম, রিডিং দিতাম। আর এই যে প্রধান প্রধান শব্দের সার সংক্ষেপ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কোশ্চেন আসে, যেগুলো দাগানো আছে মুখস্থ করে ফেলো।
আর যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে নক করতে পারো, নক করে জানাইতে পারো যে এই অংশটা বুঝতেছো না বা প্রবলেম হচ্ছে। আমি যথাসম্ভব চেষ্টা করব আমি যতটুকু জানি তোমাদেরকে হেল্প করার জন্য। কোনো কিছু যদি না জানি বলবো যে জানি না, পরবর্তীতে হচ্ছে আমি জেনে তোমাদেরকে ইনশাল্লাহ জানাবো। আমি মোটামুটি ক্লাস শেষ করতেছি এখানে, মানে রেকর্ড শেষ করতেছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো।